চলো আজকে আমরা আরও একটা গ্রামার প্র্যাকটিস সেট ডিসকাস করব, যেমন আগেও করেছি, এবং এগুলো কনস্ট্যান্ট দেখতে থাকলে যে কোনো পরীক্ষায় মাধ্যমিক 8, 9, 10 যে কোনো পরীক্ষার ইংলিশের গ্রামারে তোমার কিন্তু আর সমস্যা হবে না। দেখো প্রথমেই বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস আমাকে বসাতে হবে। তাহলে এখানে বলছে বিশ্বভারতী, যেটা জানি শান্তিনিকেতনে আছে, হ্যাজের পরে আমাকে কি টেন্স নিতে হবে। দেখো হ্যাজ অলরেডি রয়েছে, বিন অ্যাপ্লাইং, হ্যাজ বিন অ্যাপ্লাইং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য এখানে কোনো আমি সিন্স বা ফর এমন কিছুর উল্লেখ দেখছি না। আর হ্যাজের পরে অ্যাপিল ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এমনটা কিন্তু হয় না। অর্থাৎ এই যে দেখছো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটা একটা সংস্থা যারা কিনা দেখে যে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ সেটা কতটা সুরক্ষিত আছে বা সেই ব্যাপারে তারা নজরদারি করে। তো বিশ্বভারতীতে একটা পৌষ মেলা হয়, তো সেই পৌষ মেলার জন্য তারা চাইছে যে পৌষ মেলাটা যেটা নর্মালি এখন 7 দিন হয় কি 6 দিন হয়, সেটাকে একটা দিন তারা বাড়াতে চাইছে মানুষের চাহিদা অনুযায়ী। তাহলে তো বাড়াতে গেলেই মানে বাড়াতে চাইলেই যে বাড়ানো যাবে তা তো না, তাদেরকে এই সংস্থার কাছ থেকে পারমিশন নিতে হবে। তাই তারা আবেদন করেছে, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু করেছে। সুতরাং হ্যাজের সঙ্গে এই যে ভার্বের 3 নম্বর হ্যাজ অ্যাপিলড এটাই হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সই এটা হবে। তারা আবেদনটা করেছে কার কাছে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে। তাহলে আমি এখানে লিখবো হ্যাজ অ্যাপিলড, এটাই হবে পারফেক্ট অ্যান্সার। চলো লিখি, তাহলে উত্তরটা লিখে দিলাম। তাহলে বোঝা গেল তো যে বিশ্বভারতী তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে কি কয়েক দিন ধরে আবেদন করেই চলেছে এমনটা না, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন অ্যাপিলিং হবে না। আর হ্যাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম কোনো গ্রামাটিক্যাল কোনো টেন্সের নিয়মই নেই। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাওয়ার পরে তারা এই সংস্থার কাছে আবেদন করেছে। সিক, সট, সিকিং। সিক মানে কি? চাওয়া, কোনো কিছু আবেদন করেছে, কোনো কিছু প্রত্যাশা করা বা চাওয়া। ঠিক আছে, তারা কি চেয়েছে? তারা চেয়েছে একদিনের জন্য পৌষ মেলাটাকে এক্সটেনশন করতে, অর্থাৎ বাড়াতে। এক্সটেন্ড ভার্বের নাউন ফর্ম কিছু এক্সটেনশন। তাহলে তারা আবেদন করেছে, যদি এখানে একটা টু থাকতো, যদি একটা টু থাকতো তাহলে আমি দিতাম টু সিক, ভালো করে বুঝবে, কিন্তু টু নেই, তাহলে সিকটা হবে না। আবার আমি যদি এখানে দেখতাম যে বিশ্বভারতী হ্যাজ অ্যাপিলড বিফোর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যান্ড, যদি এখানে একটা অ্যান্ড থাকতো এবং, তখন কিন্তু আমি এই ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে এটা নিতে পারতাম যে তারা আবেদন করেছে এবং চেয়েছে। সিক মানে এখানে চাওয়া, ঠিক আছে। তার মানে যেহেতু এখানে অ্যান্ড নেই, অ্যান্ড থাকলে শর্টটা হতে পারতো, যদি এখানে একটা টু থাকতো, তার মানে আমার এইটাই পড়ে রইল, সিকিংটাই নিতে হবে। তাহলে আমি এখানে লিখে দেবো কি, বুঝতে পেরেছো? যদি এখানে একটা টু দিত তাহলে অবশ্যই সিক হতো। এই যে সাবজেক্ট বিশ্বভারতী তারা আবেদন করেছে এই সংস্থার কাছে এবং চেয়েছে, যদি এখানে একটা অ্যান্ড থাকতো তাহলে এইটা দিতাম, কিন্তু এই দুটোর কোনোটাই হবে না, কারণ এখানে অ্যান্ডও নেই টুও নেই। তাহলে কোনটা হবে? সিকিং। কি চেয়েছে? একটা দিনের অতিরিক্ত তারা বাড়াতে চেয়েছে, এক্সটেনশন করতে চেয়েছে। কোনটা? পৌষ মেলা, যেটা এই যে দেখতে পাচ্ছ ভেরি সুন, অর্থাৎ খুব শীঘ্রই যেটা যেটা আয়োজিত হবে, যেটা অনুষ্ঠিত হবে। তাহলে এটা অবশ্যই তোমাকে কি করতে হবে? ফিউচারে প্যাসিভ করতে হবে। অর্থাৎ একটা মেলা সে নিজে নিজে অনুষ্ঠিত হতে পারে না, অর্থাৎ ইজ হেল্ড তো হবেই না, হেল্ডও হবে না, তাহলে কোনটা হবে? উইল বি হেল্ড। সুতরাং ভেরি সুন মানে সেটা বোঝাচ্ছে ফিউচার, এবং এই যে হুইচ অর্থাৎ পৌষ মেলা, সে কোনোদিন অ্যাক্টিভ ভয়েসে থাকতে পারে না, তাকে আয়োজন করতে হয়। সেই জন্য বলতে হবে পৌষ মেলা যেটা খুব শীঘ্রই আয়োজিত হবে বা অনুষ্ঠিত হবে। তাহলে আমি লিখবো কি? উইল বি হেল্ড, ফিউচারে প্যাসিভ, ফিউচার ইনডেফিনিটে প্যাসিভ। দেখো উত্তরটা লিখে দিলাম, উইল বি হেল্ড ভেরি সুন মানে খুব শীঘ্রই পৌষ মেলাটা আয়োজিত হতে চলেছে, এবং এটা অবশ্যই প্যাসিভ হবে, কারণ এটা পৌষ মেলা নিজে নিজে আয়োজিত হতে পারে না, কর্তৃপক্ষের দ্বারা আয়োজিত হয়। সেই জন্য খুব শীঘ্রই ভেরি সুন এটা বোঝাচ্ছে ফিউচার, আর যেহেতু এটা প্যাসিভ হবে তাই এটা হলো ফিউচার ইনডেফিনিটে প্যাসিভ। আমি এগুলো বারবার বলছি কেন? যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে যায়। এবারে এসো আর্টিকেল প্রিপোজিশনসে। বলছে অ্যারাউন্ড ড্যাশ 6th সেঞ্চুরি। বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট, অর্থাৎ মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ। এই অ্যারাউন্ড মানে কি? নাগাদ। তাহলে এখানে তো অলরেডি প্রিপোজিশন রয়েছে,
তাহলে আবার প্রিপোজিশন এক্সপেক্ট করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এখানে দি হবে, দি দিলাম। দ্য 6th century বিসি তক্ষশিলা বা তক্ষশিলা সেটা ওয়াজ দ্য চিফ সেন্টার, অর্থাৎ একটা প্রধান কেন্দ্রস্থল ছিল, কেন্দ্র ছিল, শিক্ষার একটা কেন্দ্র ছিল, কিসের, ড্যাশ লার্নিং। তাহলে শিক্ষার কেন্দ্র মানে এটা একটা চিফ সেন্টার ছিল, কিসের, শিক্ষার একটা কেন্দ্র ছিল। তাহলে এখানে হবে অফ, তাহলে অফ লার্নিং, অর্থাৎ এই তক্ষশিলা একটা চিফ সেন্টার, একদম কেন্দ্রীয় প্রধান কেন্দ্র ছিল, কিসের, শিক্ষার একটা কেন্দ্র ছিল। এবং সেটা কোন সময় নাগাদ, অ্যারাউন্ড দ্য 6th century বিসি। এবং ইট ওয়াজ সিচুয়েটেড, এটা অবস্থিত ছিল কোথায় না, বর্তমান পাকিস্তানে যে রাওয়ালপিন্ডি আছে তারই উত্তর পশ্চিমে সরাইখালি বলে একটি জায়গাতে ছিল। তাহলে পাকিস্তান রয়েছে, রাওয়ালপিন্ডি রয়েছে, সেই সমস্ত জায়গার ভিত্তিতে সরাইখালি নিশ্চয়ই অপেক্ষাকৃত আর একটু ছোট জায়গা, সুতরাং জায়গার আগে আমরা ইন বা অ্যাড দেই, কিন্তু এক্ষেত্রে এটাকে একটা অনেকটা অপেক্ষাকৃত ছোট জায়গা, যেখানে রাওয়ালপিন্ডির কথা, পাকিস্তানের কথা বলা রয়েছে, সেই নিরিখে সরাইখালি তো অনেকটা ছোট জায়গা, সুতরাং আমরা এখানে অ্যাড দেওয়াটাকেই বাঞ্ছনীয় বলে মনে করব। তাহলে আমি অ্যাড লিখে দিলাম। এবারে আমরা যাব ডু অ্যাজ ডিরেক্টেড। এই যে ভয়েস সেন্সটা বলেছে, দ্য স্টোন ফিলস রাফ, অর্থাৎ ফিল মানে কি, অনুভব করা, একে বলে না কোয়াজি প্যাসিভ বা কর্মকর্তৃবাচ্য। সামনে যে স্টোনটা রয়েছে, ফিল ভার্বটা টাচ করে ফিল করার ব্যাপারটা, আরে ফিল কাকে করবে তুমি, স্টোনকেই তো টাচ করবে, তাহলে তো স্টোন বেসিক্যালি তো একটা অবজেক্ট। কিন্তু বাবু এখানে সামনে সাবজেক্টের জায়গায় বসে যেন একটা সাবজেক্টের ভাব নিচ্ছে বা সাবজেক্টের একটা ছদ্মবেশ নিয়ে রয়েছে, বেসিক্যালি এটা কিন্তু অবজেক্ট, অর্থাৎ কর্মকর্তৃবাচ্য বলে, অর্থাৎ যে কর্ম বেসিক্যালি অবজেক্ট, সে কর্তৃ অর্থাৎ সাবজেক্টের ভূমিকায় রয়েছে। তাই একে বলে কি, কোয়াজি প্যাসিভ ভয়েস। এই ধরনের ভয়েসগুলোর ভয়েস চেঞ্জের সহজ উপায় তুমি শুধু মনে রাখবে, এই যে অ্যাকশন ভার্বটা রয়েছে না, ফিলস, যেটা কিনা স্টোন করছে না, স্টোনের কোনো ক্ষমতাই নেই, ইনঅ্যানিমেট অবজেক্ট, সে আবার কাকে টাচ করবে, কাকে ফিল করবে। তুমি পুরোটাই লিখবে, যদি ফিল ভার্বের জায়গায় একটা ইজ লিখবে। চলো আমরা সেটা লিখে নিই। প্রথম কাজ কি করব, তোমরা সবাই যেটা করবে, ফিলস ভার্বকে বলবে ভাই তুই একটু রেস্ট নে, তোর লাগবে দরকার পড়ে, তার জায়গায় জাস্ট একটা কি দেবে, ইজ। এটা হচ্ছে তোমার কাজ। তারপরে তুমি শুধু 3টে শব্দ মনে রাখবে একদম, হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, 5বার বলবে, হোয়েন ইট ইজ, মুখস্থ হয়ে যাবে হোয়েন ইট ইজ। এরপরে তুমি সেই হোয়েন ইট ইজটাই লিখবে। আমি লেখা শুরু করলাম, হোয়েন ইট ইজ। হোয়েন ইট ইজ করার পরে এই ফিল ভার্ব বলবে ভাই আমারে নিয়ে তো কিছু করলি না, আমাকে তো সাইড করে রেখেছিস। আমি বলবো তোকে সাইড করিনি, এবারই তোর দরকার। এই ফিল ভার্বটা প্যাসিভ, তো প্যাসিভ মানে কোনো একটা ভার্বকে তো পাস্ট পার্টিসিপল মানে V3 করতে হবে, এইবারই সেটা হবে ফিল, ফেল্ট, ফেল্ট। হোয়েন ইট ইজ তো তুমি মুখস্থ রাখবেই, তারপর লিখবে হোয়েন ইট ইজ ফেল্ট। হয়ে গেল। এটা কিন্তু ভার্বের কত নম্বর, 3 নম্বর। তাহলে প্যাসিভটা ঠিক এই জায়গাতে তৈরি হলো, দেখো, ইজ ফেল্ট। অর্থাৎ একটা স্টোনকে তখনই রাফ বা রুক্ষ মনে হয়, শক্ত মনে হয়, যখন এটাকে অনুভব করা হয়, হাত দিয়ে টাচ করলে তবেই। সুতরাং এটাকে অনুভব করা, এটা বলতে কোনটা, এই স্টোনটা। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে স্টোন ফিল করে না, স্টোনকে ফিল করা হয়। আর স্টোনকে যখন ফিল করা হয় তখন এটা রিয়েলাইজ করা যায় যে স্টোনটা সত্যিই খুব রাফ, ঠিক আছে। কিন্তু অবজেক্ট হওয়া সত্ত্বেও স্টোন এখানে যেন সাবজেক্টের একটা ছদ্মবেশ নিয়ে বসে আছে, সেটা আমরা বুঝে নেব। এইটাকে বলে কোয়াজি প্যাসিভ ভয়েস। আর তার ভয়েস চেঞ্জের সিস্টেম হলো এইটা, শুধু মনে রাখবে হোয়েন ইট ইজ। হোয়েন ইট ইজ লেখার পরে এই যে মূল ভার্বটা ফিলস, তার পাস্ট পার্টিসিপল করে দেবে ফেল্ট। আর কি করবে, জাস্ট এই ফিলস ভার্বের জায়গায় ইজটা বসিয়ে যা আছে দ্য স্টোন, রাফ সব লিখে নেবে, শুধু ফিলস ভার্বের জায়গায় ইজ লিখে দেবে। একদম সহজ, কিন্তু পারবে তোমরা। এই ন্যারেশনটা কোটেশনে আছে ডিরেক্ট স্পিচ, কিন্তু এর মধ্যে দেখো কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছুই নেই। সুতরাং তথাকথিত যে এইখানে সেই কমা কোটেশনটাতে যে দ্যাট বসাতে হবে কোটেশনটা তোলার সময়, সে নিয়মে এটা হবে না। তাহলে কি হবে, আমি তাকে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম, অর্থাৎ আমি তাকে বলেছিলাম কংগ্রাচুলেশনস, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। তাহলে এটা আমি কিভাবে করব, আমি এইখানে বিড, বিড মানে জ্ঞাপন করা বা জানানো, লিখে নেই। আই বেড হার, তাহলে বেড কোন ভার্বের পাস্ট ফর্ম, BID, বিড।
বিড মানে জানানো বা জ্ঞাপন করা, অর্থাৎ আমি তোমাকে অভিনন্দন জানাই বা আমি তোমাকে অভিনন্দন জানিয়েছিলাম, আই বেড হার, জাস্ট এটাই বসে যাবে, কোনো দ্যাট ট্যাট কিচ্ছু লাগবে না। আই বেড হার লিখবো কংগ্রাচুলেশনস, দেখো হয়ে গেল, আই বেড হার কংগ্রাচুলেশনস, ন্যারেশনস হয়ে গেল। দের ইজ নো রিকোয়ারমেন্ট অফ দ্যাট, কোনো দ্যাট ট্যাট লাগছে না, কোনো টোল্ড কিচ্ছু লাগছে না, জাস্ট বেড লিখতে হবে। এটা আরেকভাবে হয়, ডাইরেক্ট বলে দিতে পারো আমি তাকে কংগ্রাচুলেট করেছিলাম, অর্থাৎ আই কংগ্রাচুলেটেড হার, এটাও হবে। আর কেন কংগ্রাচুলেটেড, মানে কংগ্রাচুলেট তো একটা ভার্ব, কেন কংগ্রাচুলেটেড, ভার্বের 2 নম্বর দেবে, মানে পাস্টে যাবে, যেহেতু এটা কিসে রয়েছে, সেই পাস্টে আছে, তাহলে লেখো এটাও কিন্তু উত্তর হতে পারে আই কংগ্রাচুলেটেড হার। আমার এখন কাজ উত্তরটা লিখে দেওয়া, কি বুঝতে সুবিধা হচ্ছে তো? চলো লিখে নাও। এটা আর একটা বিকল্প হয়ে গেল, আই কংগ্রাচুলেটেড হার, তাই না? তাহলে 2 রকমের, যেটা ইচ্ছা তুমি করতে পারো। বলছে এভরিবডি লাভস মি বাট ইউ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। একটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। এখানেও কমপ্লিট বলা নেই, কিন্তু বুঝে নিতে হবে যে প্রত্যেককে আমাকে ভালোবাসে, বাট ইউ, কিন্তু তুমি, তার মানে কি, তুমি প্রত্যেককে ভালোবাসে কিন্তু তুমি, কমপ্লিট করো, কিন্তু তুমি আমায় ভালোবাসো না। তাহলে সেটা যদি কমপ্লেক্স করতে হয়, তাহলে কমপ্লেক্স করতে গেলে যে কোনো একটা ক্লজ আনতে হবে। এক্ষেত্রে আসবে কি বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটা একটা বৈপরীত্য বোঝাচ্ছে। এই যে বাট, আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাট আছে মানে কি, সবাই ভালোবাসে কিন্তু তুমি তো বাসো না, সেইটা কমপ্লেক্সে অ্যাডভার্ব ক্লজে আনতে হবে কি, যদিও সবাই আমাকে ভালোবাসে তুমি ভালোবাসো না। তার মানে এই বাট হবে না, কারণ বাট আছে মানে এটা কম্পাউন্ড, এই বাটের জায়গায় কমা দেবে, আর স্টার্টিংয়ে আমরা কি দেব, অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার দো। চলো তাহলে লিখে নেওয়া যায়, কি তাই তো? দেখো স্টার্টিংয়েই দো দিলাম, যেই স্টার্টিংয়ে দো দেবো, এই এভরিবডির এইটা কিন্তু তখন কি ছোট হাতের হয়ে যাবে। দেখো সেই বাট অবধি চলে এসেছি, কিন্তু বাট তো রাখবো না, কি দেবো, কমা, কমা দিয়ে বাকিটা কি লিখবো, লিখবো ইউ, ইউ ডু নট লাভ, ওটাকে একসাথে করে দেবো, ডোন্ট, ইউ ডোন্ট লাভ, যদিও সবাই আমায় ভালোবাসে, ইউ ডোন্ট লাভ মি, কিন্তু আমি লাভ মি, অঙ্কে যেরকম অঙ্কে যেরকম কমন নেয় না, আমি আর লাভ মি বলার দরকার নেই, জাস্ট লিখে দেবো ইউ ডোন্ট, ব্যাস। তার মানে ইউ ডোন্ট মানে কি, ইউ ডোন্ট লাভ মি। তুমিও যেমন এখানে প্রশ্নে বাট ইউ দিয়ে কিছুটা অধরা রেখে দিয়েছো, ঠিক আছে, উজ্জ হিসেবে রেখে দিয়েছো, পুরোটা বলে দাওনি, আমাকে বুঝতে হবে এমন অবস্থায় রেখেছো। আমিও যে স্যার খাতা দেখবে তাকেও আমি পুরোটা দিলাম না, কিছুটা অধরাই রেখে দিলাম, যে স্যার বুঝে নিন, আমি যেমন বুঝে নিচ্ছি আপনিও বুঝে নিন। দো এভরিবডি লাভস মি, ইউ ডোন্ট, স্যার আপনি বুঝতে পারবেন না কেন, ইউ আর এ টিচার, আপনি তো ওই প্যাটার্নে প্রশ্ন দিয়েছেন, তার মানে ইউ ডোন্ট লাভ মি, দো আসবেই, এখানে বাট আছে যে, তাই এখানে দো হবে, আর এখানে কমা হবে। বাট দো কখন হয়, বিপরীতমূলক কিছু, সবাই ভালোবাসছে, তুমিও ভালোবাসবে এটাই এক্সপেক্টেড, কিন্তু সবাই ভালোবাসলেও তুমি তার উল্টোটাই করছো, অর্থাৎ তুমি আমায় ভালোবাসো না। সেই ক্ষেত্রে বাট যদি এখানে ইউজ হয় তাহলে কম্পাউন্ড হবে, আর সামনে যদি দো দিয়ে এই বাটের জায়গায় কমা দিলে অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে সেটাই আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। বোঝা গেল? আর একটা আইটেম বাকি আছে, ফ্রেজাল ভার্ব। চলো তাহলে এবার এসো ফ্রেজাল ভার্ব। আজকে এটা একটু অন্য প্যাটার্নে আছে, মানে 1 2 3 করে নেই, জাস্ট একটা প্যারাগ্রাফ মতো রয়েছে। জাস্ট অ্যাজ অনিল ওয়াজ অ্যাবাউট টু, এই যে ওয়াজ অ্যাবাউট টু খুব ইউজ করতে হয় কিন্তু, মানে কোনো একটা গল্পে যদি লিখতে হয় না যে স্নেকটা প্রায় মরে যাচ্ছিল ঠান্ডায়, দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল। এখানে জাস্ট অ্যাজ অনিল ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট ফ্রম মুম্বাই, সবে অনিল যখন রওনা দিতে যাচ্ছে, অর্থাৎ এই যে স্টার্ট করতে চলেছিল তার জার্নিটা, এই জার্নি স্টার্ট করা বা বিগিন করা, বা এখানে যেটা বলছে মুম্বাই থেকে রওনা দেওয়া, এই যে জার্নি শুরু করার ফ্রেজাল ভার্ব হয় কি জানো, সেট আউট, জার্নি শুরু করা। আই স্টার্ট ফর কলকাতা,
আই স্টার্ট মাই জার্নি, আই বিগিন মাই জার্নি ফর কলকাতা। অর্থাৎ কোনো জায়গায় গমন বোঝাতে, মুভমেন্ট বোঝাতে সেট আউট হয়, কিন্তু এখানে সেট আউট নেই। তাহলে এখানে কোনটা হবে জানো? এটা সেট আউটেরই আর একটা বিকল্প, রওনা দেওয়া কি সেট অফ। তাহলে মুম্বাই থেকে সবে রওনা দিতে গিয়েছিল অনিল, তাহলে এখানে টুর পরে ডিপার্ট প্রেজেন্ট ফর্ম, সেট অফটাই হবে। যদিও সেটের সব ফর্মই কি সেট, আমি এখানে সেট অফটা লিখবো, সেট অফ লিখে দিলাম। সেট আউট থাকলে সেট আউটটাই লিখতাম। এখন ডিপার্টেড যদি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ডিপার্টেড থাকতো তাহলেও কোনো প্রবলেম ছিল না, কারণ সেটের পাস্ট ফর্ম তো সেটেড হয় না, তখনও আমাকে সেট অফই লিখতে হতো, কারণ সেটের তিনটে ফর্মই কি সেট সেট সেট। তো অনিল প্রায় জাস্ট মুম্বাই থেকে রওনা দেবে এমন মুহূর্তে দ্য রেইন কমেন্সড, এই যে দেখছো কমেন্সড শুরু হয়েছিল, এখানে কমেন্সডের জায়গায় স্টার্টেডও থাকতে পারে, বিজ্ঞানও থাকতে পারে। তাহলে এখানেও এক ধরনের স্টার্ট বোঝাচ্ছে, কিন্তু সেটা জার্নি বোঝাচ্ছে, কোথাও যাওয়া বোঝাচ্ছে। আর রেইন কমেন্সড অর্থাৎ যখন মিটিং শুরু হওয়া বোঝাচ্ছে, বৃষ্টি শুরু হওয়া বোঝায়, যখন শুরু হওয়া স্কুল শুরু হওয়া বোঝায়, অর্থাৎ কোনো কিছু শুরু হচ্ছে যার কোনো পার্শ্বিক কোনো মুভমেন্ট নেই, কোনো জায়গায় যাওয়া বোঝাচ্ছে না, সেরকম শুরুর ক্ষেত্রে সবসময় আমরা কি দেই সেট ইন। তাহলে মনে রাখবে রেইন স্টার্টেডও থাকতে পারতো, রেইন বিজ্ঞানও থাকতে পারতো, রেইন অ্যাপিয়ার্ডও থাকতে পারতো, আবার এখানে দেওয়া রয়েছে কমেন্সড, কমেন্সড মানে কি শুরু হওয়া। ঠিক আছে, তাহলে এর ফ্রেজাল ভার্ব কি হবে জানো? সেট ইন। তাহলে আমি এখানটায় লিখে দেবো সেট ইন। যদিও কমেন্স পাস ফর্মে রয়েছে, কিন্তু সেটার তো সবই ফর্ম আমি একটু আগে বললাম সেট সেট সেট, সুতরাং পাস ফর্মেই লিখবো, কিন্তু সেটা সেট ইনই হবে। বৃষ্টি শুরু হয়েছিল, সেট ইন লিখে দিলাম। এটা কিন্তু ভার্বের কত নম্বর? 2 নম্বর। আবার এটা কিন্তু ভার্বের কত নম্বর? 1 নম্বর। সেট ইন। হি হ্যাড টু পোস্টপন, পোস্টপন মানে স্থগিত করতে হয়েছিল তার জার্নিটা। আমরা আরেকটা করি কি, জার্নি ক্যান্সেল করে দিল, জার্নি উইথড্র করে দিল, মানে আর জার্নিতে সে যাবেই না, সেরকম উইথড্র, বাতিল, ক্যান্সেল, তখন হবে কল অফ, ও ডবল এফ। কিন্তু এখানে পোস্টপন মানে কি, বৃষ্টি হচ্ছে বলে জার্নিটা পোস্টপন করলো, হয় বিকেলবেলা বেরোবে কি পরের দিন বেরোবে, কিন্তু বেরোবে। আপাতত জার্নিটা স্থগিত, মানে আপাতত থেমে রইল, জার্নি সে করছে না। এই যে টু পোস্টপন, এই পোস্টপনের পির সাথেই মিল আছে দেখো, পুট অফের পি, তাহলে এখানে হবে পুট অফ। আমি লিখে দেবো পুট অফ। ফ্রেজাল ভার্ব হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কনস্ট্যান্ট এরকম প্র্যাকটিস করলে কিন্তু গ্রামার তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। আর সেটা 9, 10, 8 কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক যে কোনো এক্সামে, ইভেন ইন ফিউচার তোমার যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত গ্রামার উইল হেল্প ইউ আ লট। আর তোমার হেল্প হোক, তোমার উন্নতি হোক, অ্যান্ড ইউ গেট সাকসেস ইন লাইফ, ইউ গেট নাম্বার ইন ইউর এক্সাম, এই এক্সপেকটেশন নিয়ে আজকের ক্লাস শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চলো টাটা।